ফার্স্টেই থ্যাংক ইউ সো মাচ দাদা, তোমার ব্যস্ততম সময় দেওয়ার জন্য। ফাইনালি হচ্ছে, কেমন আছো বলো? ভালো, খুব ভালো। থ্যাংক ইউ তোমাকে, তুমি এত দূর থেকে এসে ইন্টারভিউ করছো, ভালো আছে। এত গ্ল্যামারাস, এত সুন্দর স্ক্রিন প্রেজেন্স ছবিতে দেখেছি। কি মেনটেন করো, কি রুটিনের মধ্যে দিয়ে যাও? রুটিন বলতে অ্যাজ সাচ সেরকম কিছু নয়, একটু শরীরচর্চা চলে, খাওয়া দাওয়াটা ঠিকঠাক রাখার চেষ্টা করি, বাস মনটাকে ভালো রাখার চেষ্টা করি, আর কিছু তেমন কিছু না। ছোট থেকেই কি টার্গেট ছিল ছবিতে আসা বা কিছু? না, কখনোই না। মানে আমি সবসময় বলি যে এরকম কিছু ভাবিনি, এটা আমার সাথে হয়েছে, সামনের থেকে এসছে, আমি সেটা অভিনয় করছি বা এটাই হচ্ছে। কখনো আমি এটা ভেবে করিনি, ফ্লোতে চলছে। অভিনয় জগতে প্রথম কবে পা রাখা? অভিনয় জগতে যদি ক্যামেরার সামনে বলো, অভিনয় জগতে পা রাখা অনেক ছোটবেলায়, মানে যখন আমাদের ছোট একটা দল ছিল এখানে। আমার চাকরি, আমি 19 বছর বয়সে চাকরি চলে গেছে, আমি এয়ারফোর্সে চাকরি করেছি 20 বছর। তো তার আগে আমি এখানে ওই নাটক, বছরের একটা করে নাটক, এগুলো করতাম। তো অভিনয় ছোট থেকে, তারপরে এয়ারফোর্সে যাওয়ার পরে সেখানকার বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন, তার সাথে যুক্ত থেকে প্রত্যেক ইয়েতে নাটক করা, এবং মুম্বাইতে পোস্টিং ছিলাম, দিল্লিতে ছিলাম, সেখানে কিছু থিয়েটার করা, হিন্দিতে থিয়েটার করা। ক্যামেরার সামনে অভিনয় আমি 2016 চাকরি ছাড়ি, 2017-তে একটা ইন্সপিরেশনাল একটা শর্ট ফিল্ম মুম্বাইয়ের একজন ডিরেক্টর করেন, সেখানে আমি ছিলাম, লগ্নজিতা ছিল, আর আরেকটি ছেলে মুম্বাই। ওটা বলা যেতে পারে ওটা আমার প্রথম ক্যামেরার সামনে কাজ। ওয়েব সিরিজেও তো কাজ করেছো, সেখানকার যদি কিছু অভিজ্ঞতা শেয়ার করো। ওয়েব সিরিজে কাজ করেছি, পাঁচফোড়ন বলে একটা ইয়ে আছে, সেটাতে আমি অনেকদিন আগে সেটা করেছি, প্রথম কাজ ওটা আমার হইচইয়ে। তারপরে কর্মা বলে রিঙ্গো ব্যানার্জি, রিঙ্গোদার একটা কাজ করেছি, সেটা আড্ডা টাইমসে ছিল। একদম প্রথম যে কলকাতা এয়ারফোর্সের পর যখন চাকরির পরে সে জয়েন করে, যখন অভিনয়ে জয়েন করছো, প্রথম সুযোগটা একদম কিভাবে আসা, সেটা প্রথম কাজে হচ্ছে সেটা কলকাতাতে প্রথম কাজ আসে। হ্যাঁ, প্রথম কাজ আসে, আমি বাড়িতে যখন ইয়েতে ছিলাম, হঠাৎ করে একটি ছেলে, ও একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম বানাবে, তো সেই ফিল্মটা বানানোর জন্য ও আমার কাছে অ্যাপ্রোচ করে যে একটা চরিত্র আছে আপনার, লুক অ্যান্ড অল, এটাতে আমি চাইছি, আপনি কি করবেন? সে তখন আমি ওটা করি। তুফানের সুযোগটা কিভাবে এলো ওরকম মেগা স্টারের সঙ্গে কাজ করা, অভিজ্ঞতা কেমন? অভিজ্ঞতা ভালো, সুযোগ আসলো হচ্ছে, সুযোগের জন্য আমি থ্যাঙ্কসফুল এসভিএফ এর কাছে এবং স্যান্ডি সন্দীপের কাছে। আমার কাছে সুযোগ আসে, আমার কাছে স্যান্ডি ছবি চায় কয়েকটা, যে আপনার কয়েকটা ছবি পাঠাই। তারপরে কিছুদিন পরে বলে যে আপনার একটা ফুল লেন্থ ছবি পাঠান, তখন আমি নর্থ বেঙ্গলে একটা শুটে আছি, তো পাঠাই। তারপর কিছুদিন পরে বললো যে আপনি এই ছবিটা করছেন, এটা লক, এবং তখনও আমি জানি না মানে কি ছবি, কোন সিনেমা, কিছুই জানি না। তো তখন আমি জিজ্ঞেস করলাম কোন ছবি কি, তখন বললো তুফান। আচ্ছা ঠিক আছে, বললো আপনি অন্যান্য কিছু যদি থেকে থাকে একটু আগে পিছিয়ে করুন। তো লাকিলি কিছু ছিল না, তো কোনো অসুবিধা নেই। শাকিব খানকে কেমন দেখলেন, কেমন মানে অভিজ্ঞতা কেমন? শাকিব খানের মতন মেগা স্টার একজন, তার প্রতি মুহূর্তে তার সঙ্গে সঙ্গে স্ক্রিন প্রেজেন্স আপনার কেমন অভিজ্ঞতা? স্টার সুলভ আচরণ কিছু আছে, অ্যাটিটিউড আছে, মানে অনেকেই শুনে, মানে আমি শুনেছি ইন্টারভিউ দেয় না, একটা স্টার একটা অত বড় মেনটেন করে, কেমন কাছ থেকে দেখা, কেমন অভিজ্ঞতা? কেমন অভিজ্ঞতা? পোস্টার হিসেবে অসাধারণ, মানুষ হিসেবে দারুণ, মানে সবসময় মুখে একটা হাসি লেগে আছে। এত গরমের মধ্যে আমরা শুট করেছি, কখনো কোনো বিরক্ত দেখি ওনার মধ্যে। আমি সত্যি কথা বলতে, এর আগে আমি শাকিব খানের সম্পর্কে খুব একটা জানতামও না ছবিটা করার আগে, যে উনি এত বড় একজন মেগা স্টার বাংলাদেশের এরকম। তো আমি ওনার মধ্যে আলাদা করে কোনো হয় না যেটা তুমি বললে যে একটা গাম্ভীর্য বা না, এরকম কিছু দেখিনি। কাজ করার জন্য উনি ভীষণ প্যাশনেটলি কাজ করেন, ভীষণ প্রফেশনালিজম মেনটেন করেন, আর অ্যাকসেপ্টেবিলিটি মারাত্মক। অন ক্যামেরা তো খুবই ভালো, অফ ক্যামেরাতেও উনি খুব কোঅপারেটিভ এবং খুবই ভালো একজন মানুষ। অফ ক্যামেরা কি মজা ঠাট্টা কিছু করে? যেমন আমাদের এখানকার আমি দেবদার ব্যাপারে অনেক ইন্টারভিউ শুনেছি, প্রচন্ড লেখা করে। শাকিব খান কি সেরকম না, একটু সিরিয়াস, একটু নিজের কাজে ফোকাসড? একদম কাজে ফোকাস থাকে, কিন্তু সম্মানের সাথে অন্য কোনো কোঅ্যাক্টর আসছে ওনার পরিচিত, উনি নিজের চেয়ার ছেড়ে উঠে গিয়ে তার সাথে হাত মেলানো, আবার তার জন্য চেয়ার আনতে বলা, এই জিনিসগুলো আমি দেখেছি। মানে হাসি মজা খুব একটা সেরকম ভাবে করতে দেখিনি,
কারণ ক্যারেক্টারটাই এত সিরিয়াস একটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা করতে গেলে ওই একটা মেন্টাল একটা জায়গায় যেহেতু থাকে, তাই জন্য হয়তো করেন। তুফান ছবিটা কিন্তু আমি যদি বলি একটা লুক ওরিয়েন্টেড, লুক অ্যান্ড ফিল একটা ছবির কিন্তু এক্সেপশনাল বাংলা ছবির ক্ষেত্রে। তো সেখানে সমস্তই লুক কেন্দ্রিক। আপনার নিজের এরকম একটা দারুণ সুন্দর একটা হ্যান্ডসাম একজন কোট প্যান্ট পরে একজন দাঁড়িয়ে থাকে সেরকম ব্যাপার। তো এখানে যদি লুক ওয়াইজ আমি জিজ্ঞেস করি, শান্ত নাকি তুফান, কোন চরিত্রটা আপনার পার্সোনাল লুক ওয়াইজ পছন্দ? অফকোর্স তুফান, অফকোর্স তুফান। মানে যে জন্য ছবিটার টিআরপি বলো আর যাই বলো, ছবিটা শান্ত তো একটা ক্যারেক্টার, একটা সাধারণ মানুষের ক্যারেক্টার। তুফান হচ্ছে একটা যেটা লার্জার দ্যান লাইফ একটা ক্যারেক্টার, যে তো অবশ্যই তুফান। যে এয়ারফোর্স এই জায়গাটাও তো একটা গ্ল্যামারাস বিশাল জায়গা, অনেকের ড্রিম যাওয়া, সেখানকার কেমন কি অভিজ্ঞতা যদি একটু সাধারণ দর্শকের জন্য যদি একটু শেয়ার করেন সেখানকার লাইফ? এয়ারফোর্সের গ্ল্যামারাস যতটা, তার থেকে খাটনি প্রচুর, সবকিছুই বাইরে থেকে ভালো লাগে দেখতে। হ্যাঁ, অফকোর্স একটা প্রাইড আছে, ইউনিফর্মের একটা গ্ল্যামার আলাদা আছে, সেগুলো তো আছেই, কিন্তু খাটনি, বাড়ি থেকে দূরে থাকা, বিভিন্ন জায়গায় শহরের থেকে দূরে থাকা, ম্যাক্সিমাম এয়ারফোর্স বেস যেগুলো হয় শহর থেকে দূরেই হয়, তো সেটার সব ভালো মন্দের মধ্যে এটা। আর ভালো দিক হচ্ছে ডিসিপ্লিন লাইফ, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, ক্যাম্পাসের মধ্যে থাকাটাই একটা সুন্দর অভিজ্ঞতা। সবকিছু একটা সিস্টেমেটিক, মানে এয়ারফোর্স ইটসেলফ একটা ছোট শহর, ইন্ডিপেন্ডেন্ট একটা শহর, যার নিজস্ব ইলেকট্রিসিটি আছে, জল আছে, সবকিছু নিজস্ব, মেডিকেল আছে, সবকিছু নিজস্ব, যার জন্য বাইরে যদি কেউ এয়ারফোর্স থেকে নাও বেরোয় তাতেও তার চলে যায়। পরবর্তী কি কি ছবি আসছে? এবছরে আমার সেন্টিমেন্টাল একটা রিলিজ করে গেছে, তুফান রিলিজ করলো। নটি বিনোদিনী রামকমলদার একটা ছবি, সেটা রিলিজ অপেক্ষায়। তারপরে টেক্কা দেবদার সাথে, দেবদার হাউস থেকে। এখন খাদান আমার শুট শেষ হয়ে গেছে, খাদানের বোধ হয় 1-2 দিনের শুট বাকি আছে, হয়ে গেলে এবছরই বোধ হয় ওটা হবে। তারপরে আর একটা ছবি হচ্ছে অনিকদার যতকাণ্ড কলকাতায়, সেটা একটা আছে। একটা হলিউড সিনেমায় কাজ করেছি, সেটা একটা ফ্রেঞ্চ সিনেমা, যেটা হলিউড প্রোডাকশন, সেটা বোধহয় এখানে দেখতে পাবো না আমরা, ওটা ফ্রেঞ্চ সিনেমা, ওটায় কাজ করেছি, তো সেটাও একটা রিলিজ বলা যেত। আমার কাছে একটা বিশাল প্রাপ্তি যে আমি পাশে বুঝতে পেরেছি। সাধারণের কেমন অভিজ্ঞতা বা টেক্কা আসছে যেহেতু দেবদার প্রোডাকশন থেকে এবং বিনোদিনী দেবেন্দ্র কেমন কাছ থেকে দেবদা মানুষটা কেমন, প্রোডাকশন হাউস খুব ভালো, খুব মানে ভালো, মানে দারুণ, মানে কাজ করে খুব আনন্দ, ভীষণ টেক কেয়ার করা, আর্টিস্টদেরকে ভীষণভাবে মানে যেই কমফোর্টটা দেওয়া, সেই জিনিসটা দেখেছি সবার জন্য, মানে টেকনিশিয়ান থেকে শুরু করে সবার জন্য খুব একটা শান্তি করে কাজ করার একটা জায়গা আমি দেখেছি। কারণ পরপর 3টে কাজ আমার হলো, বিনোদিনী, টেক্কা এবং খাদান। এটা গেল হাউস। আর হাউসের প্রত্যেকটা মানুষই মানে খুব প্রফেশনাল, মানে তারা জানে তারা কি করছে, তারা কতটা করছে সেটা। আর দেবদার ব্যাপারটা হচ্ছে মানে খুব ভালো মানুষ, মানে সবসময় মুখে একটা হাসি লেগে আছে, কাজ করছে, সিরিয়াস কাজ করছে, কিন্তু তারপরেও হাসি, কখনো মনিটরে বসে কারো না কারো লেগ পুল করছে, একটা হাসি মজার মধ্যে দিয়ে একটা সিনেমা চলছে, এবং সবার দিকে নজর রাখা, এটা হচ্ছে ওটা হচ্ছে, এটা ভালো ভালো। অল্প, খুবই অল্প কথা হয়েছে, যদিও খাদানের যতটুকু আমার আছে ততটুকু পুরোটাই দেবদার সাথেই আমার অল্প কথাবার্তা হয়েছে। কারণ ওই যেটা বললাম, শুটিং এর সময় কি হয়, একটা অন্য মেন্টাল স্ট্যাটাসে সবাই থাকি, তো যে এই সিনটা হচ্ছে, এই সিনটা একটা গম্ভীর্য, আমার ক্যারেক্টারটাও হাসি মজাকের না, গম্ভীর একটা ক্যারেক্টার, এখানে দেবদারও ক্যারেক্টারটা গম্ভীর, যার জন্য ওই জিনিসটা মেনটেন করাটা একটা। যখন এই এয়ারফোর্সের লাইফ, সেই সময় বেশ কিছু বছর আগে, সেই সময় যখন দেবদার উঠতি বা দেবদার জিদ্দা, এই সময়টা কমার্শিয়াল ছবি, সেগুলো দেখাও তো টিভিতে? খুব কম দেখেছি, কিন্তু হ্যাঁ কম, কারণ আমি যেহেতু বাইরে থাকতাম, তো ওখানে বাংলার জিনিসগুলো সেই সময় খুব একটা পৌঁছতো না, মানে তখন তো টিভি চ্যানেল, মানে এখন তো আমার তো আর স্যাটেলাইট ছিল, তখন কেবল নেটওয়ার্কে চলতো, তো বিভিন্ন জায়গায় গুজরাটে পোস্টিং, পাঞ্জাবে পোস্টিং, তো সেখানে বাংলাটা পেতাম না, তো সেইভাবে দেখা হতো না। ছুটিতে আসলে সেই সময় কোনো ভালো ছবি পেলে দেখতাম। আমি সবসময় সিনেমা দেখতে ভালোবাসতাম, তো সিনেমা দেখতাম। টিভিতে হলো, এখানে যখন থাকা হতো তো দেখা হয় ছবি ওদের? হ্যাঁ, আমি সবসময় প্রচুর ছবি দেখেছি,
প্রচুর ছবি আমার সময় কালেকশন ছিল, মানে সেই সময় তো সিডি, তারপরে পরবর্তীতে ডিভিডি, সেই কালেকশন আমার এখনো আছে, বহু ভালো ভালো সিনেমার কালেকশন আছে। আর বাংলায় আসলে তখন ওই বাংলা সিনেমাটা দেখার চেষ্টা করতে হয়। বাংলা ছবির ক্ষেত্রে এখন যে সিনারিও রয়েছে, বিশেষ করে যে কমার্শিয়াল ছবি যেটা আমরা বলি বা যেটা আমরা বুঝে এসেছি, তো সেই ছবিগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি যে খুব খারাপ অবস্থা, অন্তত এপার বাংলায়। তুফান ওপার বাংলায় ফাটিয়ে চলেছে, আমরা দেখতে পেয়েছি লোকজন উপচে পড়ছে, শো বাড়ছে, সেখানে এখানে যখন দেওয়া হলো সেই অর্থে শো টাইমিংও ছিল প্রবলেমেটিক, একটা দুপুরবেলার দিক করে বা কোনো সময় দেওয়া বা সেভাবে চলছে সেটাও বলতে পারবো না, বা অন্য কোনো স্টারের শুধু তুফান নয়, যদি কলকাতায় রিলিজ হচ্ছে যখন সেটা কমার্শিয়াল ছবি হচ্ছে তো সেটাকে চাপে পড়ছে। লাস্ট যদি আমি বলি যে মোটামুটি একটু ফেস ভ্যালু তৈরি হচ্ছিল বনিদার, তারই যখন ছবি লাস্ট ছিল রবিনস কিচেন, আমরা দেখতে পাচ্ছি মাল্টিপ্লেক্সের যখন কালেকশন পাবলিশ করে দেওয়া হয়েছে সেটার 2800 টাকা 3000 টাকা মাল্টিপ্লেক্স কালেকশন এসছে। তো এই যে নতুন স্টার, আমরা নতুন স্টার দেখছি না সেভাবে, বা সম্ভাবনা আমরা কি আস্তে আস্তে শেষের দিকে চলে যাচ্ছি বাংলা ইন্ডাস্ট্রিটা? শেষের দিকে চলে যাচ্ছে কিনা এটা না, মানে এটা প্রেডিক্ট করা খুব কঠিন, কারণ সবকিছুরই একটা ফেজ থাকে, মানে প্রত্যেকটা তো একটা গ্রাফ থাকে। সলিউশন দেখো, মানে সলিউশন তো দর্শককে যেতে হবে হলে, দর্শক যতক্ষণ না হলে যাবে সেই ছবির হল কালেকশন হবে না। আর একটা বড় প্রবলেম হচ্ছে সিঙ্গেল স্ক্রিন গুলো চলে যাও, যেটা সাধারণ দর্শকের জন্য যে ছবি, একটা কমার্শিয়াল ছবি সবসময় সাধারণ দর্শকের জন্য। তুমি যদি যেমন তুমি আগের যেসব ছবিগুলো বলেছো, দেবদার, পাগলু বলো, যাই বলো, সেগুলো কিন্তু তুমি দেখবে শহরতলির মধ্যে বেশি ব্যবসা করেছে। একটা মানুষ যদি 4 জন মিলে ফ্যামিলিতে যায় একটা মাল্টিপ্লেক্সে, তার যে খরচটা তার থেকে অনেক সস্তায় সে 4 জন মিলে একটা সিঙ্গেল স্ক্রিনে দেখতে পারে। তো সেই হিসেবে তোমার দর্শকের একটা তুমি একটা পোর্শন অফ দর্শক তুমি হারাচ্ছ তোমার সিঙ্গেল স্ক্রিনগুলো চলে গেল। আর দ্বিতীয়ত হচ্ছে ওয়ার্ল্ড সিনেমার সাথে অ্যাড পার, কারণ এখন সবার কাছে সব সিনেমার অ্যাক্সেস আছে। তো সেই অ্যাড পার যদি কমার্শিয়াল সিনেমা বলো, কমার্শিয়াল সিনেমার যেরকম সাউথের মারপিটের সিনেমা যেটা দেখছি, যে ওয়েতে ওদের মেকিং, সেটার সাথে তো কোনোভাবেই মানে একটা 200 কোটি সিনেমার সাথে বা 150 কোটি সিনেমার সাথে তো আমার এখানে 5 কোটি সিনেমা কোনোভাবেই আমি করতে পারবো না। তা সেক্ষেত্রে মানে সেইটা একটা সমস্যা আমার মনে হয় হতে পারে, কারণ এখন ল্যাঙ্গুয়েজটার ব্যারিয়ার নেই, মানে হিন্দিটা সবাই বোঝে, আর সাউথের সিনেমাগুলো সবই হিন্দি ডাব করে চলছে, তো সবার কাছে সেই অ্যাক্সেসটা আছে। এইটা একটা প্রবলেম হচ্ছে। এই সলিউশন কি বলবো, মানে ভালো সিনেমা বানানো এবং মানুষের কাছে মানুষের এক্সপেকটেশনের মতো করে সিনেমা করতে পারলেই চলবে, না হলে চলবে। আচ্ছা, লয়াল হিসেবে কোন দর্শকদেরকে বেশি নাম্বার দিবে, ওপার বাংলা না আমাদের এপার বাংলা? দেখো, তুফানের নিরিখে তো ওপার বাংলা, কারণ তুফানে আমি যেভাবে দেখেছি, কারণ বিভিন্ন মাধ্যমে ওখানকার যারা তাদের সাথে বিভিন্ন মাধ্যমে আমি দেখেছি যে যেভাবে মানে হল উপচে পড়া দর্শক আসছে, যেভাবে তারা মানে রাত্রিবেলা 3টের সময় নাকি শো হয়েছে, 12টার সময় শো, অফকোর্স ওপার বাংলার দর্শকটা একদম মানে মন ভরে সিনেমাটা দেখেছে। আর কি খেতে ভালোবাসা বা অবসর সময় আপনি কিভাবে কাটান? খেতে ভালোবাসি বলতে আমি মাছ মাংস জাতীয় খাবার বেশি পছন্দ করি। মাছটা বেশি ফেভারিট আমার। সাধারণ খাবার আমার বেশি ভালো লাগে, ডাল ভাত মাছ, বা মাংস হলে মাংস ভাত, সিম্পল খাবার, মানে পিৎজা বার্গার জাঙ্ক ফুডটা আমি খাই না, অনেক বছর হয়ে গেছে খাই না। আর অবসর সময় বলতে আমার সময় কাটে এই মুহূর্তে বলে না, আমি প্রায় 20-22 বছর ধরে ফটোগ্রাফি করি, ছবি আঁকি। ছবি এঁকে এখন ছবি আঁকার সময়টা কম পাই, ফটোগ্রাফি যে করি সেই প্রচুর ছবি পড়ে আছে, সেই ছবিগুলোকে বসি, ধরি, এডিট করি, বই পড়ি, আর অভিনয় চর্চাটা করি, রেগুলার একটা নিজের ভয়েস ট্রেনিং বলো যেগুলো আছে সেগুলো করি, নিজের শরীর চর্চা করি, এইভাবে সময় কাটা। একদম সবশেষে আমার চ্যানেলের দর্শকদের জন্য এবং আপনাকে যারা ভালোবেসেছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তোমার চ্যানেলের দর্শকরা তো অবশ্যই তোমাকে ভালোবেসেছে, নাহলে এত সংখ্যক তোমার সাবস্ক্রাইবার হয় না। তো তোমার একটা বড় লয়াল ফ্যামিলি আমি দেখতে পাচ্ছি, তারা যেরকম ভাবে তোমার সাথে আছে, তারা আপনারা ওর সাথে থাকুন। ও ভালো কন্টেন্ট আনার চেষ্টা করছে, একা খাটছে, খেটে করছে, তো ওর সাথে থাকুন। ওর যেগুলো আছে, যে কন্টেন্টগুলো আনছে সেগুলোকে ভালোবাসুন, লোকের মধ্যে ছড়িয়ে দিন। আর আমার জন্য ব্যক্তিগতভাবে আমি তো সবার কাছে ভালোবাসা, বড়দের কাছে আশীর্বাদ, ছোটদের কাছে ভালোবাসা,
এটা আমি সবসময় চাইবো। এটা আপনারা যতটুকু দিয়েছেন সেটা এই খিদে আমার কোনোদিনই যাবে না, লোকের ভালোবাসার খিদে। তো সেটা আপনারা থাকুন, আমার কাজগুলো যেটুকু যা করতে পারছি সেটুকুকে ভালোবাসুন, ভালোবাসা দিন, তাহলে আরো কাজ করার উৎসাহ পাবো, আরো যতদিন সম্ভব আমি কাজ করব। বাংলাদেশের দর্শকদের জন্য ছোট করে একটা মেসেজ। বাংলাদেশের দর্শকদের জন্য মানে তুফানের পরে আমি যে লেভেলের, যে পরিমাণ ভালোবাসা তাদের থেকে পেয়েছি আমি নিজে কোনোদিন ভাবতে পারিনি। হ্যাঁ, যেহেতু মানে এখন পেয়েছি তো আরো লোকটা বেড়ে গেছে। এবার বাংলার দর্শকদের যদি কিছু বলার, একটাই বলার, মানে এখানে দর্শকদের তো বলতেই হবে যে দর্শকের ভালোবাসা ছাড়া আমরা যারা কাজ করছি তাদের শুধু কাজ করছি বলে তো হবে না, কাজই করছি দর্শকদের জন্য। তো দর্শকদের বলার যে আপনারা ভালোবাসাটা নিয়ে সিনেমাটা হলে গিয়ে যতটা পারবেন দেখুন, টিকিট কেটে যদি সিনেমাটা দেখেন তবেই বাকি যারা প্রযোজক তারা টাকা যে ইনভেস্ট করবেন তাদের তো একটা রিটার্ন দরকার, সেই রিটার্নটা তারা না হয় পাবে না। তো সেই রিটার্নটা যদি না পায় তাহলে তারা ভালো সিনেমা বানানোর জন্য পরের আবার আরেকটার জন্য সেটা দেবে না। তো সেই জন্য দর্শককে লয়াল হতে হবে, ভালো ছবির জন্য হলে যেতে হবে, হলে যাওয়াটা খুব জরুরি।